আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে। আমি আহসান আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। গত 100 বছরে পৃথিবীর কোনায় কোনায় যত যুদ্ধ হয়েছে সব জায়গায় জড়িত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের যে সকল জায়গায় যুদ্ধ চলছে এর সবগুলো যুদ্ধ শুরু করার সাথে জড়িত রয়েছে আমেরিকা। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার সামরিক শক্তি ও অর্থনৈতিক শক্তি বেড়ে যায় অনেক গুণ। একটা সময় যে আমেরিকার সামরিক বাহিনী ছিল মরক্কোর সামরিক বাহিনীর চেয়ে দুর্বল, সেই দেশটি হঠাৎ করে তৈরি করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। যে আমেরিকা ভূমধ্যসাগর দিয়ে বাণিজ্য করার জন্য ওসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে অনুমতি নিত, সেই আমেরিকা এখন সমগ্র দুনিয়ার মাতাব্বর। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই দেশটিকে নিয়েই থাকছে আমাদের 2 পর্বের 2টি ভিডিও। ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যকে পিছনে ফেলে হঠাৎ করে আমেরিকা কিভাবে এতটা শক্তিশালী হয়ে গেল, আমেরিকা ঠিক কী কারণে এত ধনী হয়ে যায়, আমেরিকার সামরিক বাহিনী ঠিক কী কারণে এত শক্তিশালী, বর্তমানে আমেরিকার শক্তির উৎস কোথায়, এত যুদ্ধ করার পরেও আমেরিকার কেন টাকার অভাব হয় না। আর দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমেরিকার অর্থনৈতিক শক্তি কেন কমে যাচ্ছে, আমেরিকার সামরিক শক্তি কেন কমে যাচ্ছে, কার হাতে আমেরিকার পরাজয় ঘটবে, বিশ্ব মুরলগিরির দৌড়ে কেন আমেরিকা পরাজিত হবে, মার্কিন ডলার ভিত্তিক বিশ্ব অর্থনীতির পরিবর্তন কেন জরুরি। মূল ভিডিওতে যাওয়ার আগে 2টি কথা বলা অবশ্যই জরুরি। এই ভিডিওতে অনেক কিছুই বলা হবে যা হয়তো অনেকের কাছে ভুল মনে হবে, কিন্তু এই ভিডিওতে বলা সকল তথ্য একদম সঠিক। পশ্চিমা মিডিয়া ও পশ্চিমা আদর্শে গড়ে ওঠা আমাদের দেশীয় মিডিয়া এই বিষয়গুলো নিয়ে কখনো আপনাদেরকে বলবে না। আজকে এই ভিডিওতে আপনাদেরকে এমন অনেক তথ্য জানাবো যা হয়তো আগে জানতেন না, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা জিওপলিটিক্স ও বিশ্বের সকল মুসলিমদের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার যাওয়া যাক মূল ভিডিওতে। বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার নাম শুনেনি এমন লোক নেই বললেই চলে। এর মধ্যে অনেকেই আমেরিকার নাম শুনেছে অত্যাচারী বোমাবাজ সন্ত্রাসী দেশ হিসাবে, আবার অনেকেই আমেরিকার নাম শুনেছে শান্তি প্রতিষ্ঠাকারী সুপার পাওয়ার হিসাবে। যে যেভাবেই আমেরিকাকে জেনে থাকুক না কেন, সবাই জানে আমেরিকা হচ্ছে দুনিয়ার বর্তমান মাতাব্বর। এ কারণে অনেকের মনেই প্রশ্ন জাগে, ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যকে পেছনে ঠেলে হঠাৎ করে আমেরিকা কিভাবে এতটা শক্তিশালী হয়ে যায়। 1776 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীন হওয়ার পরে 1897 সাল পর্যন্ত বিশ্ব রাজনীতি থেকে আমেরিকা ছিল বহুদূরে। 1897 সাল পর্যন্ত আমেরিকা যত যুদ্ধ করেছে তার বেশিরভাগ যুদ্ধই ছিল আমেরিকা মহাদেশের মধ্যে। ওই যুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধটি ছিল 1846 থেকে 1848 সালের 2 বছরের মেক্সিকান আমেরিকান যুদ্ধ। এই যুদ্ধে আমেরিকা আন্ডারডগ থেকেও মেক্সিকোর বিরুদ্ধে জয় পায়। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা মেক্সিকোর হাত থেকে দখল করে নেয় ক্যালিফোর্নিয়া, টেক্সাস সহ বিশাল বড় একটি এলাকা। আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যায় উত্তর আমেরিকা মহাদেশের একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী দেশ। মেক্সিকান আমেরিকান যুদ্ধের মাধ্যমে সবচেয়ে বড় আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়ার 50 বছর পরে 1898 সালে প্রথমবারের মতো বিশ্ব রাজনীতির ময়দানে উঠে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। 1898 সালে শুরু হয় স্প্যানিশ আমেরিকান যুদ্ধ। মাত্র 3 মাসের স্প্যানিশ আমেরিকান যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় স্প্যানিশ সাম্রাজ্য। যদিও ব্রিটিশ ও ফরাসিদের পরে তখন স্পেনই ছিল দুনিয়ার 3য় পরাশক্তি। আমেরিকা এই যুদ্ধ জয়ের মাধ্যমে স্পেনের হাত থেকে দখল করে নেয় গুয়াম, পুয়ের্তো রিকো এবং ফিলিপাইন। এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে অন্যতম শক্তি হিসেবে আগমন ঘটে আমেরিকার। পরবর্তীতে 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের প্রথম 3 বছর ব্রিটিশ, ফরাসি ও রাশিয়ানরা যুদ্ধ করতে থাকে জার্মান, অটোমান ও হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিপক্ষে। যুদ্ধের শুরুতে জার্মান, অটোমানরা এগিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যে আরব নেতাদের বেইমানির কারণে যুদ্ধে হেরে যায় অটোমান সাম্রাজ্য। আর 1917 সালে রাশিয়ান বিপ্লবের মাধ্যমে রুশ সাম্রাজ্যের পতন হলে ওই যুদ্ধ থেকে সরে যায় সোভিয়েত রাশিয়া। 1917 সালে রাশিয়ান সাম্রাজ্য যুদ্ধ থেকে সরে যাওয়ার ফলে জার্মানি যখন ঠিক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, ঠিক তখনই যুদ্ধের ময়দানে নামে জায়োনিস্ট ইহুদিরা। ইউরোপের বেশিরভাগ ব্যাংক ও আমেরিকান ফেডারেল ব্যাংকের মালিক হচ্ছে জায়োনিস্ট ইহুদিরা। ব্রিটিশদের সাথে এই ইহুদিদের চুক্তি হয়, জায়োনিস্ট ইহুদিরা ব্রিটিশদের পক্ষে আমেরিকাকে যুদ্ধ করতে বাধ্য করবে, বিনিময়ে জেরুজালেমে ইহুদিদের জন্য একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে দিতে হবে। এই চুক্তিটি হচ্ছে বেলফোর চুক্তি।
1917 সালে বেলফোর চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষে যুদ্ধে নামে মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানি যখন যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে ছিল, এমন সময় আমেরিকার মতো একটি বড় শক্তি সরাসরি যুদ্ধ অংশগ্রহণের কারণে যুদ্ধের ফলাফল উল্টে যায়। লম্বা সময় ধরে যুদ্ধ করার কারণে পরাজিত হয় জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা জয়ী হলেও আমেরিকা ছিল যুদ্ধ জয়ের মূল ট্রাম্প কার্ড। প্রথম বিশ্বযুদ্ধের মাত্র 20 বছর পরে আবারও শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবারের যুদ্ধে জার্মানি ছিল আরও শক্তিশালী। এই যুদ্ধের শুরুর বছরেই জার্মানি দখল করে ফেলে ফ্রান্সকে। প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন দখল করার, আর উল্টে দিকে জাপান আমেরিকার কাছ থেকে দখল করে নেয় ফিলিপাইন সহ সমগ্র প্যাসিফিক দ্বীপ এলাকা। হিটলারের সোভিয়েত ইউনিয়নে হামলা করার মতো বড় ভুল সিদ্ধান্তের কারণে এই যুদ্ধে আবারও পরাজয় ঘটে জার্মানির। আর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা করে পরাজিত করা হয় জাপানকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমেরিকা আবারও রক্ষা করে ব্রিটিশ সাম্রাজ্যকে। এই দুই বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স ও ব্রিটেনের সামরিক শক্তির পতন ঘটে চূড়ান্তভাবে। বিশ্ব নেতৃত্বের আসন ফরাসি ও ব্রিটিশদের হাত থেকে চলে যায় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের হাতে। আর ঠিক এ কারণেই ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যকে পিছনে ফেলে হঠাৎ করে অনেক শক্তিশালী হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় প্রশ্নে, আমেরিকা ঠিক কী কারণে হঠাৎ করে এত ধনী হয়ে যায়? এই প্রশ্নটির উত্তরও জড়িত রয়েছে প্রথম প্রশ্নের উত্তরের সাথে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্য ও ফরাসি সাম্রাজ্য। অর্থনীতি এবং সামরিক শক্তি উভয় ক্ষেত্রেই ব্রিটিশ ও ফরাসিরা ছিল সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী। এই দুই বিশ্বযুদ্ধের ফলে ধ্বংস হয়ে যায় সমগ্র ইউরোপের শিল্প কারখানা। ইউরোপের শক্তিগুলো একে অপরের ফ্যাক্টরিগুলোকে বোমা মেরে ধ্বংস করে দিয়েছিল, যেন শত্রুপক্ষ কোনো প্রকার পণ্য সামগ্রী ও অস্ত্র তৈরি করতে না পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা যায় ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, ইটালিয়ান, রাশিয়ান, চাইনিজ, জাপানিজ সবারই শিল্প কারখানা সব ধ্বংসপ্রাপ্ত। এরা একে অপরকে বোমা মেরে উভয়ই ধ্বংস করে দিয়েছিল নিজেদের সকল শিল্প কারখানা। আর বিপরীতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ছিল অক্ষত, কারণ জাপান বা জার্মানি এদের কারোরই মূল টার্গেট ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা দুটি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলেও আমেরিকার মূল ভূখণ্ডে বোমা পড়েনি একটিও। তখনকার সময়ে কোনো পক্ষের কাছেই আমেরিকায় বোমা মারার মতো প্রযুক্তি ছিল না। নৌবাহিনীই ছিল যুদ্ধের মূল শক্তি, আর মার্কিন নৌবাহিনীকে পরাজিত করে আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করা ছিল প্রায় অসম্ভব। ইউরোপ, রাশিয়া যখন বোমার আঘাতে ক্ষতবিক্ষত, চীন তখনও কৃষি প্রধান দেশ। এরকম পরিস্থিতিতে ইউরোপ সহ দুনিয়ার সকল ধনী ব্যবসায়ীরা চলে যায় আমেরিকায়। ইউরোপের সকল ব্যবসায়ীদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ওঠে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ ও লাভজনক স্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী 20 বছর আমেরিকাই ছিল শিল্পপণ্য উৎপাদনের একমাত্র কেন্দ্রস্থল। সারা বিশ্বের শিল্প কারখানাগুলো যখন যুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়, তখন আমেরিকার শিল্প কারখানাগুলো ছিল ইনটেক্ট। এমন অবস্থায় আমেরিকাই ছিল একমাত্র দেশ যারা সারা দুনিয়াতে উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানি করত। আমেরিকা যেহেতু এককভাবে শিল্পপণ্য উৎপাদন করত, তাই আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যে লাভবান হতো একমাত্র আমেরিকাই। আর ঠিক এই কারণেই হঠাৎ করে আমেরিকা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে ধনী দেশ। এবার যাওয়া যাক আমাদের পরবর্তী বিষয়, আমেরিকার সামরিক বাহিনী ঠিক কী কারণে এত শক্তিশালী। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জয়ী হলেও প্রযুক্তি ও শক্তির দিক দিয়ে আমেরিকার সামরিক বাহিনীর অবস্থান ছিল জার্মানি, জাপান, রাশিয়ান ও ব্রিটিশ সামরিক বাহিনীর পরে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের পরেই অবস্থা বদলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ও ব্রিটিশরা জয়ী হওয়ার ফলে জার্মানির যত সামরিক বিজ্ঞানী ছিল এরা সবাই চাকরি হারিয়ে ফেলে। ওই সকল জার্মান বিজ্ঞানীদের অনেকেই ফ্রেঞ্চ, ব্রিটিশ ও রাশিয়ানদের কাছে চাকরির জন্য আবেদন করলেও এদেরকে সবাই প্রত্যাখ্যান করে দিত। এমন সময় আমেরিকা ওই বিজ্ঞানীদের খোঁজে খোঁজে অল্প টাকার বিনিময়ে নিজেদের সামরিক বাহিনীর ফ্যাক্টরিগুলোতে নিয়োগ দিয়েছিল। বর্তমানে বলা হয়ে থাকে আমেরিকার যত উচ্চ সামরিক প্রযুক্তি আছে তার সবই জার্মান বিজ্ঞানীদের অবদান। বিশেষ করে মিসাইল তৈরি ও স্যাটেলাইট প্রযুক্তি হচ্ছে উল্লেখযোগ্য। এছাড়াও আমেরিকার মাটিতে তৈরি হয় বিশাল অস্ত্র বাণিজ্য। সারা দুনিয়াতে বিক্রি হতে থাকে আমেরিকান অস্ত্র। আমেরিকা থেকে অস্ত্র কেনার মানে হচ্ছে আমেরিকার সামরিক শিল্পকে আরও শক্তিশালী হওয়াতে সাহায্য করা। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা হয়ে ওঠে আমেরিকার অন্যতম একটি লাভজনক ব্যবসা। ইউরোপের সব দেশ যখন আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করতে থাকে, অটোমেটিকভাবে এরা সবাই আমেরিকার চেয়ে দুর্বল হয়ে যায়। স্বাভাবিকভাবেই অস্ত্র তৈরিকারক দেশের সামরিক বাহিনী অস্ত্র ক্রেতা দেশের সামরিক বাহিনী থেকে শক্তিশালী থাকবে।
আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের কারণে এভাবেই আমেরিকা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে প্রযুক্তি নির্ভর আধুনিক ও সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মালিক। তবে এবার এই তথ্যটি শুনে অনেকেই হয়তো অবাক হবেন। আর এই তথ্যটি হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকার পরেও আমেরিকার সবচেয়ে বড় শক্তির উৎস হচ্ছে আমেরিকার ডলার ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, যার কেন্দ্রস্থল হচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর এই ডলার ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার কারণেই আমেরিকা এতগুলো যুদ্ধ, এত লম্বা সময় ধরে যুদ্ধ করার পরেও আমেরিকার কোনো টাকার অভাব হয় না। আমরা অনেকেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে যায় ফরাসি ও ব্রিটিশ সাম্রাজ্য। এক এক করে স্বাধীন হতে থাকে ব্রিটিশ ও ফরাসিদের দখলে থাকা সকল দেশ। এমনই পরিস্থিতিতে আগমন ঘটে নতুন দুটি সুপার পাওয়ারের, যার একটি হচ্ছে প্রচণ্ড রকমের অত্যাচারী খুনি নাস্তিকদের আতুরঘর সোভিয়েত ইউনিয়ন, আর আরেকটি হচ্ছে গণতন্ত্রের নামে সারা বিশ্বে বোমা মেরে বেড়ানো মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে 10 বছরের যুদ্ধে প্রথম সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের পতন হলেও দ্বিতীয় সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র আজও টিকে রয়েছে বহাল তবিয়তে। 1992 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ওঠে সারা বিশ্বের একক সুপার পাওয়ার। গত 28 বছর সারা বিশ্বে আগ্রাসীভাবে যুদ্ধবিগ্রহ চালিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র আজ তার বার্ধক্য বয়সে এসে উপনীত হয়েছে। একটু একটু করে শক্তি কমে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাথাপিছু আয়ের দিক দিয়ে দেশটি পঞ্চম স্থানে থাকলেও বর্তমানে আমেরিকার অর্থনীতি নিম্নমুখী। বর্তমানে আমেরিকার অর্থনীতি একটি বেলুনের মতো, উপর দিয়ে দেখতে ঠিকঠাক থাকলেও ভিতর দিয়ে সম্পূর্ণ ফাঁকা। যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন তারা ইতিমধ্যেই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় 20 থেকে 25 বছর আমেরিকাই ছিল শিল্পপণ্য উৎপাদনের একমাত্র কেন্দ্রস্থল। তবে 1980 সালের দিকে ইউরোপ হয়ে ওঠে শিল্পপণ্য উৎপাদনে আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী। ইউরোপের চেয়ে আমেরিকায় শ্রমের মজুরি বেশি হওয়ায় আমেরিকায় পণ্য উৎপাদনের খরচ ইউরোপের চেয়ে বেশি। এর ফলে ইউরোপীয় কোম্পানিগুলোর কাছে বাজার হারাতে থাকে আমেরিকান কোম্পানিগুলো। 1990 সালে এসে ঘটনা বদলে যায়। আমেরিকান কোম্পানিগুলো উৎপাদন খরচ কমানোর জন্য তাদের ফ্যাক্টরিগুলো চীনে স্থানান্তর করতে থাকে। চীনে শ্রমের মূল্য কম হওয়ার কারণে পণ্য উৎপাদন খরচও কমে আসে অনেক। আমেরিকান কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরিগুলোকে চীনে স্থানান্তর করার কারণে কয়েক কোটি চাকরি আমেরিকা থেকে চলে যায় চীনে। কয়েক কোটি চাকরি চীনে চলে যাওয়ার পাশাপাশি যে পণ্যগুলো একসময় আমেরিকা নিজ দেশে উৎপাদন করত, আজকে ওই পণ্যগুলোই আমেরিকা চীন থেকে কিনতে বাধ্য হচ্ছে। হিসেব করলে দেখা যায় আমেরিকার ক্ষতি দ্বিগুণ। একটা সময় আমেরিকা এই পণ্যগুলো নিজেরা তৈরি করে বিদেশে রপ্তানির মাধ্যমে বড় রকমের বৈদেশিক মুদ্রা আয় করত, কিন্তু বর্তমানে আমেরিকা এই পণ্যগুলো চীন থেকে আমদানি করার কারণে বিশাল পরিমাণ একটি অর্থ আমদানি খরচ হিসাবে আমেরিকা থেকে চলে যাচ্ছে চীনে, যার পরিমাণ প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার। এভাবে প্রতি বছর বাণিজ্য ঘাটতির কারণে আমেরিকার ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে দিন দিন। যেহেতু বৈদেশিক বাণিজ্যে আমেরিকার কোনো আয় নেই, তাই ঋণ পরিশোধেরও কোনো চান্স নেই। আর এত বড় বাণিজ্য ঘাটতির পরও আমেরিকা টিকে রয়েছে বহাল তবিয়তে, যার অন্যতম কারণ হচ্ছে ডলার ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় প্রশ্নে, আমেরিকার সামরিক শক্তি কেন কমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরও জড়িত রয়েছে প্রথম প্রশ্নের উত্তরের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার অর্থনৈতিক শক্তি বাড়ার পাশাপাশি আমেরিকার সামরিক শক্তিও বেড়ে যায় অনেক গুণ। দুটি বিশ্বযুদ্ধের পরে ধ্বংসপ্রাপ্ত ইউরোপ 20 বছর পর আবারও ঘুরে দাঁড়ায়। প্রযুক্তি পণ্য সহ সকল সামরিক পণ্য উৎপাদন করতে থাকে ইউরোপের দেশগুলো। সোভিয়েত কমিউনিস্টদের সাহায্যে আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে চীনের সামরিক বাহিনী। বর্তমান সময়ে বিশ্ব অস্ত্র বাণিজ্যে আমেরিকা 1 নম্বরে থাকলেও রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও তুরস্কের সামরিক বাণিজ্যের পরিমাণও বেড়েছে অনেক গুণ। এখন ইউরোপের সব দেশ নিজেদের সামরিক বাহিনীর প্রয়োজনীয় প্রায় সকল অস্ত্র নিজেরাই তৈরি করে। পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, ইউক্রেন, ইন্দোনেশিয়াও চেষ্টা করে যাচ্ছে নিজেদের অস্ত্র নিজেরা তৈরি করার। একটা সময় ইউরোপের সকল দেশ আমেরিকা থেকে অস্ত্র আমদানির কারণে মার্কিন সামরিক শিল্প হয়ে উঠেছিল লাভজনক একটি ব্যবসা।
কিন্তু বর্তমানে আমেরিকার সামরিক শিল্প টিকে রয়েছে আমেরিকান সরকারের সামরিক বাজেটের উপর ভিত্তি করে। একটি ভালো মানের মিসাইল তৈরি করতে আমেরিকার যেখানে খরচ হয় 10 থেকে 12 মিলিয়ন মার্কিন ডলার, সেখানে চীন বা রাশিয়ার খরচ হয় মাত্র 1 থেকে 2 মিলিয়ন মার্কিন ডলার। আর এ কারণে অস্ত্র সংখ্যার দিক দিয়ে চীন এগিয়ে আসছে খুব দ্রুত গতিতে। প্রতি মাসে চীন যেখানে তৈরি করতে পারে কয়েকটি যুদ্ধজাহাজ, বিপরীতে আমেরিকান সিনেটে প্রকল্পের বিল পাশ হতেই লেগে যায় কয়েক বছর। আর তুরস্ক, ইরান ও পাকিস্তানের সামরিক প্রযুক্তির উন্নতির কারণে মুসলিম বিশ্বের দেশগুলোর পশ্চিমা নির্ভরতাও কমে আসবে অনেকটা। আরব দেশগুলো আমেরিকা থেকে অস্ত্র কিনা বন্ধ করে দিলে আমেরিকান সামরিক খাত হয়ে যাবে একটি অলাভজনক শিল্প খাত। এরপরও কেউ যদি আমেরিকা থেকে অস্ত্র কিনতে চায়, তার দরকার হবে বিশাল পরিমাণ একটি সামরিক বাজেটের, পাশাপাশি সম্মুখীন হতে হবে হাজারো আমেরিকান শর্তের। এ কারণে অনেক দেশই আমেরিকা থেকে অস্ত্র কিনতে চায় না। আর এভাবেই সময়ের সাথে সাথে আমেরিকান সামরিক শিল্প ও আমেরিকান সামরিক বাহিনীর শক্তিও কমে আসবে ধীরে ধীরে। আর অস্ত্র উৎপাদন ক্ষমতার দিক দিয়ে আমেরিকা থেকে এগিয়ে রয়েছে চীন। এবার যাওয়া যাক আমাদের পরবর্তী বিষয়ে, কার হাতে আমেরিকার পরাজয় ঘটবে। বিশ্ব মোড়লগিরির দৌড়ে আমেরিকা কেন পরাজিত হবে? বর্তমানে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে দুটি দল। একদিকে রয়েছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্ক। বিপরীত দিকে রয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। ভারত ও জার্মানি রয়েছে নিরপেক্ষ অবস্থানে। আর আমেরিকার বেস্ট ফ্রেন্ড ইসরায়েল রয়েছে পল্টিবাজ ক্যাটাগরিতে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়া আমেরিকার সাথে থাকলেও ঐতিহাসিকভাবে এই দুটি দেশ একে অপরের শত্রু। ইউরোপীয় আমেরিকান ব্লকের যদি পতন হয়, তাহলে তাদের পতন হবে চীন রাশিয়ান ব্লকের হাতে। আজ থেকে 30 বছর আগে বিশ্ব বাণিজ্যে একচেটিয়াভাবে লাভ করত পশ্চিমারা। বর্তমানে চীনের উত্থানের কারণে তাদের এই লাভের মুক্ত বাণিজ্যের বাজার এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের কারণে প্রতি বছর মুনাফা করছে চীন, আর দিন দিন বাজার হারাচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো। আগামী 10 বছরের মধ্যেই আমেরিকাকে টপকে চীন হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আন্তর্জাতিক বাণিজ্য যখন একচেটিয়াভাবে পশ্চিমাদের দখলে ছিল, তখন পশ্চিমারা সারা বিশ্বে তাদের চেলা চামুন্ডাদেরকে আর্থিকভাবে সাহায্য করত, যেন জোর করে ক্ষমতায় টিকে থাকে আর পশ্চিমা আদর্শ প্রচার ও বাস্তবায়ন করে। বর্তমানে চীনের উত্থানের কারণে বিশ্ব মোড়লগিরির দৌড়ে আমেরিকা পিছিয়ে পড়েছে অনেকটা। এবার যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নে, মার্কিন ডলার ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন কেন জরুরি? আমরা সবাই জানি বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে সকল প্রকার লেনদেন হয়ে থাকে মার্কিন ডলারের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1944 সালে ব্রিটেন উডস চুক্তির মাধ্যমে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুদ্রা। ব্রিটেন উডস চুক্তির অন্যতম শর্ত ছিল চুক্তিতে সই করা সকল দেশ তাদের মুদ্রার মান স্বর্ণের উপর ভিত্তি করে নির্ধারণ করবে, আর সব দেশেই স্বর্ণের দাম হবে এক সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন ইউরোপের বেশিরভাগ এলাকা দখল করে ফেলে, তখন ইউরোপের অনেক দেশ তাদের কাছে থাকা সকল স্বর্ণ আমেরিকার ফেডারেল ব্যাংকের কাছে জমা রাখে। আর আমেরিকার সাথে ইউরোপের দেশগুলো চুক্তি করে 1 আউন্স স্বর্ণের দাম $35। আর কোনো দেশ চাইলে আমেরিকাকে $35 ফেরত দিয়ে যে কোনো সময় তাদের স্বর্ণ ফেরত নিতে পারবে। আর এই চুক্তির উপর ভিত্তি করে আমেরিকা ইউরোপের ওই সকল দেশগুলোকে প্রতি আউন্স স্বর্ণের বিনিময়ে $35 করে দিতে থাকে। আমেরিকার কাছে স্বর্ণ জমা রাখার মানে ছিল শিয়ালকে মুরগি পাহারার দায়িত্ব দেওয়ার মতো। সবাই যখন স্বর্ণ জমা রেখে ডলার নিয়ে খুশি, তখনই মার্কিনিরা তাদের কূটকৌশল শুরু করে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক গোপনে ছাপাতে থাকে প্রচুর পরিমাণে ডলারের নোট। আন্তর্জাতিক বাজারেও ছেড়ে দেওয়া হয় নতুন ছাপানো ডলার নোটগুলোকে। এর ফলে ইউরোপের বাজারে ঢুকে যায় আরও অনেক নতুন ডলারের নোট। নতুন এই ডলার নোটগুলো সবগুলোই ছাপানো হয়েছিল ফাও ফাও। স্বর্ণের বিপরীতে ছাপানোর চুক্তি ভঙ্গ করে স্বর্ণের রিজার্ভের চেয়ে কয়েক গুণ বেশি নোট ছাপিয়েছিল মার্কিনিরা। অতিরিক্ত ডলারের নোট ছাপানোর ফলে ইউরোপে দেখা দেয় মুদ্রাস্ফীতি। তখন 1958 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডি গোল ফ্রান্সের বাজার থেকে সকল ডলারের নোট জাহাজে করে নিয়ে যান আমেরিকায়, আর প্রতি $35 বিনিময়ে ফেরত চান 1 আউন্স স্বর্ণ, যা আমেরিকার পক্ষে ফেরত দেওয়া ছিল অসম্ভব। চার্লস ডি গোল আমেরিকায় গেলেও আমেরিকার প্রেসিডেন্টরা ব্যস্ততার কারণ দেখিয়ে ডলার ও স্বর্ণ বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি।
1959 সালে ফ্রান্সে অতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন চার্লস ডিগোল। এই ঘটনার পরে ইউরোপের কোনো নেতাই সাহস করে আমেরিকার কাছে স্বর্ণ ফেরত চায়নি। 1971 সালের 15ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন উডস চুক্তি থেকে বের হয়ে যায়, যার ফলে মার্কিন ডলার হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা। পাশাপাশি ইউরোপীয়দের সাথে করা $35 বিনিময়ে 1 আউন্স স্বর্ণের চুক্তি থেকেও বের হয়ে যায় আমেরিকা। তখন আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা দেন স্বর্ণের মূল্য আর $35 থাকবে না, বাজারের চাহিদা মোতাবেক দাম ওঠানামা করবে। এখন ইউরোপীয়রা যদি ডলারের বিনিময়ে স্বর্ণ ফেরত নিতে চায় তাহলে বাজার মূল্যে ফেরত নিতে হবে। মাত্র 2 বছরের মধ্যে ফেডারেল ব্যাংক 1 আউন্স স্বর্ণের দাম $35 থেকে বাড়িয়ে করে দেয় $200। চুক্তি করা $35 চেয়ে 6 গুণ বেশি দাম। আর বর্তমানে 1 আউন্স স্বর্ণের দাম হচ্ছে 1700 থেকে $2200। বর্তমানে সব দেশ তাদের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 100%ই লেনদেন করে থাকে মার্কিন ডলারের মাধ্যমে। আর সব দেশের বৈদেশিক মুদ্রাও জমা থাকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের হাতে। এটাও সেই শিয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতো। আর আমেরিকার কাছে এই ডলার জমা রাখার ফলে আমেরিকা প্রতি বছর ফাও ফাও ডলার ছাপাতে থাকে আর বাজারে ছেড়ে দেয়। আমেরিকার নতুন নতুন ডলারের নোট ছাপানোর ফলে অটোমেটিকভাবে দুনিয়ার সকল দেশের মুদ্রার মান কমে যায় কয়েক শতাংশ। এমনকি আমেরিকা নতুন ডলারের নোট ছাপালে আমাদের দেশের টাকার মানও কমে যায় কয়েক শতাংশ। আমেরিকা গত 50 বছর ধরে এই কৌশল ব্যবহার করে সব দেশ থেকেই সম্পদ লুটে নিচ্ছে সবার অজান্তে। বর্তমানে পেট্রো ডলার চুক্তির কারণে সব দেশই ডলার ব্যবহার করতে বাধ্য। কোনো দেশ যদি ডলার ব্যবহার করতে না চায় তাহলে পরিবর্তন করা হয় ওই দেশের সরকার। যেমনটা গাদ্দাফি ও সাদ্দামকে সরানোর প্রধান কারণ ছিল আমেরিকান ডলার ব্যবহার করতে না চাওয়া। আমেরিকান এই চুরির হাত থেকে বাঁচার জন্যই লিবিয়ার গাদ্দাফি প্রস্তাব দিয়েছিলেন ওআইসি যেন নিজস্ব মুদ্রা চালু করে, এছাড়া এই সংগঠনের কোনো মূল্যই থাকবে না। আর বাস্তবে হয়েছেও তাই। বর্তমানে ওআইসি হচ্ছে একটি পিকনিক সংস্থা। আর আমেরিকার এইরকম চুরির হাত থেকে বাঁচতে চাইলে সকল দেশের উচিত আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ব্যবস্থা বর্জন করা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ডলারকে না রেখে সরাসরি স্বর্ণকে নিজেদের কাছে জমা রাখা। আমেরিকার নতুন ডলার ছাপালে ঠিক কিভাবে অন্য দেশের মুদ্রার মান কমে যায় আর কিভাবে আমেরিকা অন্য দেশ থেকে গোপনে সম্পদ লুটে নিচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পিন কমেন্টে লেখা দুটি লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই পড়বেন। আল্লাহ হাফেজ।